আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় ৪ ইস্যু নিয়ে বিতর্ক। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ২১-এর স্টুডিওতে। আমাদের আজকের বিষয় ৪ ইস্যু নিয়ে বিতর্ক। এর পাশাপাশি একটি বিষয় আমরা বলে রাখি যে শুরুতে নির্বাচন এবং সংস্কার নিয়ে আলোচনা তো আছেই, সেটি কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে বা কোন সময় হবে সেটি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই গত বেশ কিছুদিন ধরে একটি আলোচনা সামনে চলে এসেছে, যেরকম চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা, তারপরে রাখাইনে করিডোর নিয়ে একটি আলোচনা আছে। কাতারে কে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা করার বিষয়। আরেকটি হচ্ছে যে সেন্ট মার্টিন নিয়ে একটি অস্বচ্ছতা কাজ করছে সবার মধ্যে। আমি ফারুক হাসানকে দিয়ে শুরু করতে চাই। আসলে আমরা আজকেও দেখেছি যে আপনাদের একটি বক্তব্য ছিল যে চট্টগ্রাম বন্দর এবং করিডোর নিয়ে আপনারা বলেছেন যে কঠিন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বলেছেন। একটু বলবেন কি আমাদের? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় যাদেরকে আমরা একটি বিগত আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিয়ে আসছি, তো মোটা দাগে এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, যে ডিমান্ড, যে আকাঙ্ক্ষা ছিল, সেটি আসলে কতটুকু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়েছে বা হচ্ছে সেটা কিন্তু বড় একটি প্রশ্নের বিষয়। কারণ শুরুতে এই সরকারের প্রতি আমাদের যে আস্থা এবং যে বিশ্বাসের জায়গাটুকু ছিল, সেটি ডে বাই ডে তারা কিন্তু আসলে ফিকে করে দিচ্ছে। যেমন ধরেন, এই সরকার কোনো পলিটিক্যাল সরকার না, এটা তারাও স্বীকার করে বা বলে, আমরাও বলি এই সরকার রাজনৈতিক সরকার না হলেও ছাত্র জনতার সমর্থিত সরকার। অর্থাৎ এই সরকার ক্ষমতার চেয়ারে বসার যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট দিয়েছে দেশের জনগণ এবং ছাত্র জনতা। তাহলে আপনি যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে সিদ্ধান্ত নিতে যাবেন বা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে বিষয়গুলো যুক্ত বা জড়িত, এরকম কোনো বিষয়ে আপনি যখন সিদ্ধান্ত নিতে যাবেন, আপনাকে অবশ্যই যেখান থেকে আপনার ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের জায়গাটাতে আপনাকে টাচ করতে হবে বা আলোচনা করতে হবে। এখন আমাদের প্রশ্ন, যদি করিডোর নিয়ে ফার্স্ট বলি, এই করিডোরের একটা দীর্ঘ ইতিহাস পৃথিবীব্যাপী রয়েছে। বিশেষ করে আজকে বিশ্বব্যাপী যেসব দেশে আপনার নানা রকম ঝুঁকি, সমস্যা বা যেসব দেশে যুদ্ধ চলছে, এরকম অধিকাংশ দেশে এই করিডোর নিয়ে কিন্তু মূলত মোটা দাগে সমস্যার উদ্ভব হয়েছে। বিশেষ করে যদি ইয়েমেনের কথা বলেন, সিরিয়ার কথা বলেন, আজকের আমাদের চোখের সামনে সবচাইতে বড় উদাহরণ আজকের যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের সংকট কিন্তু ওই মানবিক করিডোরের নামে গাজার মধ্য দিয়ে যে সমস্যাটি তৈরি হয়েছে, সেটাই কিন্তু আজকে একটা ক্যান্সারের মতো সারা পৃথিবীর বুকে একটা ক্যান্সারের আকার ধারণ করেছে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের বাংলাদেশের সবচাইতে সেন্সিটিভ এরিয়া আমরা পার্বত্য চট্টগ্রামকে বলি, এটা বাংলাদেশের অত্যন্ত একটা সেন্সিটিভ এরিয়া। সুতরাং এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় যখন আপনি আরেকটি দেশকে এরকম করিডোর দেওয়ার নামে বা মানবিক করিডোরের নামে ইত্যাদি যে কোনো নামেই বলেন না কেন, এরকম একটা সিদ্ধান্ত নিতে যাবেন, এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে এদেশের রাজনৈতিক দল এবং জনগণের সাথে ন্যূনতম হলেও একটা আলোচনা করা দরকার ছিল। বাট তারা কোনো ধরনের আলোচনা, কোনো ধরনের ডায়ালগ না করেই এরকম একটা ধরেন যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু অনেকাংশেই এগিয়ে গেছে। এখন এখান থেকে জনমনে একটা সংশয় এবং সন্দেহের উদ্রেক হয়েছে যে এই সরকার তলে তলে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে আরেক দেশের হাতে তুলে দেওয়া বা এরকম একটা এখানে খ্রিস্টান স্টেট বানানোর যে দীর্ঘদিনের একটা পশ্চিমাদের পরিকল্পনা, এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। জি, আপনার গাজার কথা আপনি বলছিলেন যে আপনার গাজার হওয়ার আশঙ্কা করছেন কি বা কেন করছেন? এটা তো অটোমেটিক্যালি চলে আসে, এটা আশঙ্কা তো শুধু আমাদের না। কারণ আপনি যখন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দলকে বাইপাস করে তাদের সাথে ন্যূনতম আলোচনা বা ডায়ালগ না করে এরকম একটা সেন্সিটিভ এরিয়ায় এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আমরা গণমাধ্যমের সুবাদে বা অন্য কোনো ওয়েতে আমাদেরকে জানতে হচ্ছে যে আমাদের পার্বত্য অঞ্চলে আরেকটি দেশকে এরকম একটা মানবিক করিডোরের নামে একটা প্রক্সি ওয়ারের দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে। তো এখান থেকে তো পরিষ্কার যে এই দেশকে কি তারা আসলে গাজা বানাতে চাচ্ছে কিনা বা ফিলিস্তিনের মতো একটা পরিণতি ডেকে আনার চেষ্টা করছে কিনা, এটা কিন্তু ভাববার বিষয়। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণ বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, এরা কিন্তু এই সরকারের প্রতি এখন একটা সংশয় এবং সন্দেহের চোখে তাকাচ্ছে এবং দেখছে। সুতরাং এই জায়গা থেকে আসলে সরকারের যে নানা রকম দুর্বলতা, সরকারের যে নানা রকম আসলে আপনার ল্যাকিংস, যেটা আমরা বিগত সময় বলেছি, এগুলো কিন্তু ডে বাই ডে ফুটে উঠছে। আসলে এই সরকারের প্রধানতম যে দায়িত্বগুলো ছিল, সেই দায়িত্বগুলো তারা কতটুকু পালন করতে পেরেছে বা পারছে, এটাও একটা বড় প্রশ্নের বিষয়। আরেকটি ইস্যু আপনি যেটি সামনে নিয়ে আসছেন, আমাদের চট্টগ্রাম, সেই প্রসঙ্গে আসবো আমি। জি, চট্টগ্রাম বন্দর নিয়ে আসলে বলতে গেলে অনেক তথ্যই আমাদের সামনে ইতিমধ্যে চলে আসছে। মোটা দাগে আমাদের চট্টগ্রাম
যে আন্তর্জাতিক সমুদ্র বন্দর, এই বন্দরের যে ক্যাপাসিটি, আমরা যদি প্রিভিয়াস 15 বছরের একটা ডাটাবেজ অ্যানালাইসিস করি, 15 বছর আগের তুলনায় আমাদের এই বন্দরের ক্যাপাসিটি কিন্তু এখন আপনার মোর দেন 70% কিন্তু এটা বেড়েছে, জি। মানে আপনার ডেভেলপ করছে। সেই জায়গা থেকে আমি কিছুক্ষণ আগে বেশ কয়েকটি দেশের ডাটা অ্যানালাইসিস করলাম। মোটা দাগে ইন্ডিয়ার 2টো বন্দর, পাকিস্তানের 2টো, এবং আপনার ওই শ্রীলঙ্কার কলম্বো যে সমুদ্র বন্দর, মোটা দাগে তাদের সমকক্ষ না হলেও তাদের কাছাকাছি কিন্তু আমাদের চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি এবং এদের যে ইন্টারনাল আপনার ওই ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কিন্তু ডেভেলপ করছে। তো এখন আমার কথা হচ্ছে, বিগত 15 বছরে আমাদের যে একটা ভঙ্গুর অবস্থা এই চট্টগ্রাম পোর্টকে নিয়ে ছিল, ওই সময়ে কিন্তু এরকম নানাবিধ আলোচনা আসছে, ওই সময় এরকম অনেক মানে তথ্য আমরা শুনতে পেতাম যে এই বন্দরকে দিয়ে দেওয়া বা বিদেশিদের হাতে তুলে দেওয়া ইত্যাদি ইত্যাদি। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিগত সময় থেকে এই 15 বছরে অনেকটাই কিন্তু আমরা রিকভার করতে পেরেছি এবং এই বন্দরকে একটা ভালো জায়গায় আমরা নিয়ে আনতে পেরেছি। তো সেই জায়গায় আজকে আমাদের বন্দরের ক্যাপাসিটি যখন ডে বাই ডে ডেভেলপ করছে, এরকম একটা পরিস্থিতিতে আপনি কেন চট্টগ্রাম বন্দরের ম্যানেজমেন্টটা আরেক দেশের হাতে তুলে দেওয়ার মানে সিদ্ধান্ত নিতে? এই প্রশ্ন আমি আপনার কাছে আসবো। আমি ফারুক এহসানের কাছে করিডোর নিয়ে জানতে চাইছি। আসলে সব রাজনৈতিক দলই মোটামুটি সরব, আপনারাও কথা বলছেন, কিন্তু আসলে আপনাদের কি কোনো কর্মসূচি আছে কি যে করিডোর না দেওয়ার ব্যাপারে? ফারুক ভাইয়ের সাথে আমি কিছু বিষয় দ্বিমত করবো আর কি। মানে বর্তমান গভর্নমেন্টের যে ক্ষমতা কিংবা বর্তমান গভর্নমেন্টের যে বৈধতা, সেটা যদি আমি একদম লিগাল মানে লয়ের ভাষায় আসি, সেটা হলো ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে 106-এর আন্ডারে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন আপনার হচ্ছে রাষ্ট্রপতিকে বলছে যে একটা গভর্নমেন্ট তৈরি করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে হবে। ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে বাংলাদেশের লাস্ট যে গভর্নমেন্টটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গভর্নমেন্ট। যদিও বিএনপি এখন এটা স্বীকার করতে চায় না, মানে তাদের ভাষ্য মতে হচ্ছে যে এই গভর্নমেন্টের কাজ শুধুমাত্র হচ্ছে একটা ইলেকশন দিয়ে চলে যাওয়া, বাট সেরকম যদি হতো তাহলে জিয়াউর রহমানের গভর্নমেন্টের কাজ হচ্ছে একটা ইলেকশন দিয়ে চলে যাওয়া পর্যন্তই ছিল, কিন্তু সেটা তারা স্বীকার করতে চায় না। এখন আসি একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের কথা খুব সিম্পল। করিডোর ইস্যু যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা প্রশ্ন এখানে জড়িত, এখানে বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে অবশ্যই ডায়ালগের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এখন করিডোরের মাধ্যমে লাভ হবে না ক্ষতি হবে, কিংবা করিডোরের মাধ্যমে আমরা কি কি ক্ষতির সম্মুখীন হব, কিংবা করিডোর দেব কি দেব না, এটা অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে এই ব্যাপারে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। কারণটা হচ্ছে যে এর প্রভাবটা অনেক বেশি এবং আমরা সবসময় যেটা চিন্তা করি, একটা জিনিস দেখেন, যখন ভারত এবং পাকিস্তানের ভিতরে একটা মানে সংঘাত শুরু হলো, তখন কিন্তু হচ্ছে তারা একটা সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে, বোথ ইন্ডিয়া এবং বোথ পাকিস্তান, তারা দুজনেই তারা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে তারা একটা পর্যায়ে গেছে। বর্তমান গভর্নমেন্টের উচিত যে রাজনৈতিক দলগুলো এবং এখানকার যারা প্রত্যেকটা স্টেক হোল্ডার তাদের সাথে এই বিষয়ে আলোচনা করা, যেহেতু এটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। এরপরে এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের পাশের তো মিয়ানমারের সংঘাত গত 3 বছর ধরে চলতেছে। মানে আমাদের এই অঞ্চলের যে এরিয়া, এটা অলরেডি আরাকান আর্মির দখলে। এবার এরপরে হচ্ছে আমাদের যারা রাখাইন, এটা পুরোটা আরাকান আর্মির অধীনে। মানে বলা যায় যে আমাদের যে সীমান্ত পিলারের ওই পাশে যুদ্ধ চলতেছে। এখন আমরা এখানে দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা যেটা আছে, এটা আজীবন আমরা বয়ে নিয়ে যেতে বেড়াতে পারি, অথবা একটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মানে ওখানে যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা আমাদের যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টে আমরা রক্ষা করতে পারি। রোহিঙ্গাদেরকে ওই ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের ইন্টারেস্টের জন্য আমরা কাজ করতে পারি। কিন্তু আমি তো বললাম যে এটা করা হবে কি হবে না, এটা অবশ্যই যেটা যেহেতু ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন, এটা সবাইকে নিয়ে করতে হবে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড এখন পর্যন্ত। আর চট্টগ্রাম বন্দরে যে ব্যাপারটা, মানে ডিপি ওয়ার্ল্ড যেই কোম্পানিটা নিয়ে কথা হচ্ছে, প্রায় 54টা দেশে সম্ভবত ওরা অপারেট করে আর কি। বাংলাদেশের আমি মানে যেটা দেখলাম আর কি, যে বাংলাদেশের একটা প্রোডাক্ট ওই বন্দর থেকে নিয়ে আসতে কমপক্ষে 22 থেকে 23 দিন সময় লাগে। অন্যান্য দেশগুলো সেখানে সর্বোচ্চ সময় লাগে 8 থেকে 10 দিন।
হ্যাঁ, ফারুক ভাইয়ের সাথে আমি একমত যে আমরা অনেক বেশি প্রোডাক্ট নিয়ে আসি, কিন্তু প্রোডাক্ট সাপ্লাইং এর যে হচ্ছে সময়টা, সেই সময়ের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা হচ্ছে আমরা বলা যায় যে পিছিয়ে থাকি। এই পিছিয়ে থাকাটা থেকে আমাদেরকে পিছিয়ে থাকাটা থেকে আমাদেরকে ত্রাণ পাওয়ার জন্য আসলে আমাদেরকে কাজ করা দরকার। এখন মানে আমরা বিদেশিদের কাছে বন্দর দিয়ে দিচ্ছি কিংবা এই একটা হাইপ চলতেছে, যেটা এক্ষেত্রে আমার মতামত হচ্ছে, দেখেন ইন্ডিয়া, চীন থেকে শুরু করে যদি আমরা বলি আর কি, বিদেশে অসংখ্য বন্দর আর একটা প্রতিষ্ঠান তারা পরিচালনা করে। এখানে সাইপ পাওয়ার টেক আছে, যারা দীর্ঘদিন যাবৎ হচ্ছে এইটা পরিচালনা করতেছে, এবং তারা হচ্ছে ইন্টারন্যাশনাল যে মান, এই মান রক্ষা করতে ব্যর্থ। এমত অবস্থায় মানে গভর্নমেন্টের উচিত একটা মানে ভালো কোনো একটা ডিসিশনে আসা। মানে ইন্টারন্যাশনাল মান বজায় রাখতে ব্যর্থ, এটা আপনি কোন জায়গা থেকে বলছেন আসলে? আচ্ছা, আমি তো বন্দর বিশেষজ্ঞ না প্রথমত যেটা, কিন্তু মানে আমি যেটা মানে ইন্টারনেটে প্রাপ্ত ডাটা যেগুলো আর কি, সেগুলো থেকে যেটা দেখলাম যে একটা ভিয়েতনামে একটা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি করতে সময় লাগে হচ্ছে, যেখানে হচ্ছে 3 দিন, আমাদের সেখানে সময় লাগে হচ্ছে 22 দিন। এই এই মানে এই 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 বিষয়গুলোর জন্য আর কি, যে আমাদের হচ্ছে যে এই চট্টগ্রাম বন্দর যেহেতু আমাদের ইকোনমির একটা প্রধান হাব বলা যায়, এবং আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা বলা যায়, এবং এই ব্যাপারটা নিয়ে তো অবশ্যই গভর্নমেন্টের উচিত হচ্ছে এই ব্যাপারটা দেখা, যেহেতু আমাদের একটা বড় ইকোনমির দিকে আমাদের যাওয়া প্রত্যেকের স্বপ্ন, যে স্বপ্ন বাস্তবায়নের জন্য অবশ্যই কাজ করব। জি, আমি ফারুক হাসানের কাছে আবার আসতে চাই, যে আসলে কি যেটি বলছিলেন ফারুক হাসান, যে বন্দর ব্যবস্থাপনা ঠিকভাবে হচ্ছে না, বা আমরা সেইভাবে কাজ করতে পারছি না, এই জন্যই বিদেশি কোম্পানিকে দেওয়া, আপনি কি তাই মনে করেন, বা কেন, বা আমাদের সেই সক্ষমতা কি এতকাল ছিল না? জি, ধন্যবাদ মোল্লা ফারুক, চমৎকারভাবে বলেছেন। আসলে দেখুন, যেখানে আমাদের ডে বাই ডে প্রসিড করার কথা, অ্যাডভান্স করার কথা, সামনে এগিয়ে যাওয়ার কথা, সেখানে যদি আমরা আসলে পিছনে ফিরে তাকাতে চাই, তাহলে আসলে আমাদের পিছনেই ফিরে যেতে হবে। এখন বিষয়টি হচ্ছে, আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে যে ধরনের আলোচনা বা যে ধরনের কথা ইতিমধ্যে সামনে আসছে, এগুলো কোনোভাবেই অমূলক বা ফেলে দেওয়ার মতো নয়। এখন প্রশ্নটা আসতে পারে, পৃথিবীর অনেক দেশ ইন্টারন্যাশনাল সাপোর্ট নেই, কিন্তু কি সাপোর্ট নেই? আপনি চাইলে টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারেন, টেকনিক্যাল সাপোর্ট নিতে পারেন, এরকম আপনি টেকনিক্যাল সাপোর্ট, স্পেশালাইজড ইয়েস, সাপোর্ট নেওয়া, টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আপনি আপনার যে ধরনের প্রবলেমগুলো ইতিমধ্যে মানে ক্রিয়েটেড বা আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আপনি সমাধান করতে পারেন। কিন্তু আপনি সেটা না করে পুরো ম্যানেজমেন্ট সিস্টেম আরেকটা দেশের হাতে তুলে দিবেন বা আরেকটা দেশের কোম্পানির হাতে তুলে দিবেন, এটা কখনোই হতে পারে না। আমরা যেটি বলেছি যে প্রয়োজন যদি হয়, আপনারা আমেরিকা কিংবা জাপান, যারা মোটামুটি এক্সপার্ট এবং বন্দর ম্যানেজমেন্টের দিক দিয়ে যারা অনেক অভিজ্ঞ, এরকম দেশের কাছ থেকে টেকনোলজিক্যাল সাপোর্ট নেন, টেকনিক্যাল সাপোর্ট নেন, সাপোর্ট নিয়ে আমাদের প্রবলেমগুলো সলভ করেন। কিন্তু তা না করে তারা আরেক দিকে হাঁটছে। এই যে হাঁটাটা, এখানেই প্রবলেম। এই হাঁটাটাই অমূলক, এই হাঁটাটাই আমাদের সন্দেহের যে জায়গাটা তৈরি হয়েছে, এই সন্দেহের জায়গাটা তারাই তৈরি করে দিয়েছে। এখান থেকে যেমন মোল্লা ফারুক একটা কথা বলেন, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, এরকম অনেক দেশের আমি উদাহরণ দিলাম। ওই সব দেশে আপনার কন্টেইনার থেকে আপনার জাহাজ থেকে মালামাল খালাস করতে সময় নেয় খুব সম্ভবত 2 থেকে 2.5 দিন, আর আমাদের এখানে 3 থেকে 3.5 দিন, খুব একটা বেশি ডিফারেন্স না। এবং মোটা দাগে এরকম প্রত্যেকটা দেশের যে ডেটাগুলো আমরা ইতিমধ্যে অনুসন্ধান করেছি, অ্যানালাইসিস করেছি, খুব একটা বেশি আহামরি যে পার্থক্য তা না, একবারে 19-20, যেটা আগে ছিল 10-20, সেটা কিন্তু এখন আমরা 18-20-এ নিয়ে আসছি। সুতরাং 18-20-এ নিয়ে আসার পরে আপনি আমাদের হোল ম্যানেজমেন্ট সিস্টেম আরেকটা দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন বা দিবেন, তাহলে এখানে একটা সন্দেহের জায়গা তৈরি হবে না? তাহলে কি আপনি ক্ষমতার চেয়ারে বসার আগে বা পরে এরকম কোনো দেশের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কিনা যে আমরা ক্ষমতায় আসলে আমাদের হোল বন্দরকে আপনাদের ম্যানেজমেন্ট মানে আপনাদের হাতে তুলে দেবো বা আপনারা এটাকে চালাবেন ইত্যাদি ইত্যাদি? এটা তো আসলে সন্দেহের জায়গা অবশ্যই এখানে ক্রিয়েট করে। এখন মোল্লা রহমতুল্লাহ আরও বেশ কয়েকটি প্রশ্ন ইতিমধ্যে করেছেন। যেমন ধরেন, এই সরকারের ম্যান্ডেট নিয়ে একটা প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে। সে বলল এই সরকারের যে ম্যান্ডেট, এটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে হাইকোর্টের একটা রায়কে কেন্দ্র করে। ইটস অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, এটা কখন হয়েছে? যখন এদেশের ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থান করে এদেশের ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। এরপরে এখানে কোন মেকানিজমে বা কোন ফর্মুলায় একটা গভর্নমেন্ট ক্রিয়েট হবে, জাস্ট সেই ফর্মুলাটা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালত দেখিয়ে দিয়েছেন। এখন মোটা দাগে এই সরকারের ম্যান্ডেট কিন্তু ওই হাইকোর্ট না, ম্যান্ডেট কিন্তু ওই ছাত্র জনতা, মানে যারা আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, তারাই কিন্তু ম্যান্ডেট। এখন এখানে অনেক প্রশ্ন ইতিমধ্যে আপনারাও জানেন বা আপনাদের সামনেও আসছে। ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠন করলো, তারপরে এই সরকারে আমাদের
ছাত্র জনতার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে তাদের পার্টি, এখন তো তখন পার্টি হয় নাই, এখন পার্টি গঠন করেছেন, তাদের থেকে 3 জন এই সরকারে যুক্ত হলেন গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে। আমরা তখন তাদেরকে বাহবা জানিয়েছি এবং ধন্যবাদ জানিয়েছি যে এটা অবশ্যই দরকার, বিকজ তারা যেহেতু এই অভ্যুত্থানের বা এই আন্দোলন সংগ্রামের ফ্রন্ট লাইন যোদ্ধা ছিলেন, তারা নেতৃত্ব দিয়েছেন ব্যানারে, সুতরাং তাদের একটা দায়িত্ববোধ রয়েছে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই সরকারে তাদের একটা অন্তর্ভুক্তি বা থাকাটা দরকার। তারা যুক্ত হয়েছেন, আমরাও সাপোর্ট দিয়েছি। তারা ওখানে যুক্ত হয়ে তাদের প্রতি জনগণের যে আকাঙ্ক্ষা, ডিমান্ড এবং জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা, এটা টোটালি তারা ভুলে গিয়ে তারা ওই পুরনো আওয়ামী স্টাইলে হাঁটা শুরু করেছেন। যেমন আমি একটা উদাহরণ দিই, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে শুরুতেই মোটা দাগে যদি বলতে চান, বিএনপি কিছুটা হয়তো মানে চাই নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ। শুরুতেই আমরা গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, তাদের বৈষম্য বিরোধী আন্দোলন, ওই সময় তো এনসিপি হয় নাই, আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আমাদের এনসিপি হয়েছিল, যাই হোক। তো অন্যান্য প্রত্যেকটা পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে একাট্রা এবং একমত। আমরা তো 5ই আগস্টের পরপরই আন্দোলন সংগ্রাম ধারাবাহিকভাবে চলমান রেখেছি। এরপরে যখন বিএনপি কিছুটা দ্বিমত পোষণ করলেন, আমরা কিন্তু বিএনপিরও বিরোধিতা করলাম আওয়ামী লীগ নিষিদ্ধের জায়গাতেই। তারপর অন্যান্য পার্টিগুলো সমালোচনা করলেন, জনগণও সমালোচনা করলেন। এরপরে আমরা দেখলাম বিএনপিও তাদের পজিশন ক্লিয়ার করলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব তিনি একবারে পরিষ্কার স্টেটমেন্ট দিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরাও একমত, সরকার চাইলে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে পারে, আমাদের এখানে কোনো সে নেই। ওকে ফাইন। এই কথা বলার পরেও মাঝখানে প্রায় 2 থেকে 2.5 মাস এই সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের কথা বলেন নাই, এক প্রকারের নীরব দর্শকের ভূমিকায়। তখনই আমাদের সন্দেহ হলো যে সরকার আসলেই আওয়ামী লীগ নিষিদ্ধ এটা চায় কিনা। এবং সরকারের পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি ইতিমধ্যে গড়ে উঠেছে এবং তাদের কার্যক্রম চালাচ্ছে, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি, আমাদের এই সম্মানিত জাতীয় নাগরিক পার্টির নেতা এখানে মোল্লা ফারুক রয়েছেন, সে নিজেও এটা স্বীকার করবেন আমি আশা করি। তো এই যে সরকারি পৃষ্ঠপোষকতায় যে পার্টিটি ইতিমধ্যে রাজপথে গড়ে উঠেছে, সরকার কি চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ট্রাম্প কার্ড, এই ট্রাম্প কার্ডটি জিয়ে রেখে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে তাদেরকে রাজনীতির ময়দানে প্রতিষ্ঠা করার জন্য এটাকে ব্যবহার করতে? তা না হলে 3 মাস আগে যদি আওয়ামী লীগের সরকার নিষিদ্ধ করতো, ফলাফল কি হতো? বিএনপি বিরোধিতা করতেন বা বিএনপি এরকম আন্দোলনের ডাক দিতেন যে না আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা আমরা মানি না, এটা হতে পারে না, আমরা আন্দোলনের ডাক দিলাম, এরকম কি? এরকম তো হওয়ার কথা ছিল না এবং হওয়া সম্ভবও নয়। যেমন ধরেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ সরকার করেছে, করার পরে বিএনপি কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে, বিরোধিতা কিন্তু করে নাই। ধরে নিলাম বিএনপি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আন্দোলন করে নাই মাঠে নেমে, তাহলে বিএনপি আন্দোলন না করার ফলেও সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, নেওয়ার ফলে বিএনপি সরকারকে সাধুবাদ জানালেন। ঠিক একই জায়গায় আমি যদি সরকারকে জিজ্ঞেস করি এই 3 মাস আপনি কেন চুপ ছিলেন, আপনি কেন আওয়ামী লীগকে 3 মাস আগেই নিষিদ্ধ করলেন না? আপনি যদি 3 মাস আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন, তাহলে এই যে রাজপথে নেমে আমরা আন্দোলন সংগ্রাম করলাম, রাস্তা অবরোধ হলো, মানুষ কষ্ট পেল, মানুষের এই যে দীর্ঘ একটা ভোগান্তি, এই ভোগান্তির প্রয়োজন ছিল না? এখন সেকেন্ড কোয়েশ্চেন ব্রাদার, এটা শুনতে হবে। যেমন ধরেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যমুনার সামনে গেলেন টানা 24 ঘন্টা এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে তাদেরকে ঠান্ডা হাওয়া ছিটানো হলো তাদের উপরে, মাশাআল্লাহ। আর আমরা যখন ঠিক একই দাবিতে আন্দোলন করতে ওই পল্টন মোড় অবরোধ করতে গেলাম, আমাদের উপরে পুলিশকে লেলিয়ে দেওয়া হলো, পুলিশ আমাদের উপরে আক্রমণ চালালো, আমাদের 9 জন সদস্য আহত হয়েছেন। এখন আমি মোল্লা ফারুককে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনারা সোচ্চার, আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই, আপনারা যমুনা ঘেরাও করেছেন। ঠিক একই জায়গায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন যেখানে জড়িত, এই যে মানবিক করিডোরের নামে যেখানে আমাদেরকে একটা প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আমাদের বন্দর নিয়ে যে একটা ষড়যন্ত্র ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা এরকম সার্বভৌমত্বের প্রশ্নের যে জায়গাটিতে এরকম ইস্যুতে কেন যমুনা ঘেরাও দিচ্ছেন না? জি ফারুক হাসান, কেন আপনারা এই প্রশ্নটি আমারও ছিল, আমি করতে বলেছিলাম যে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা, সেটি ফারুক হাসান বললেন, খুব শক্তভাবেই বললেন। আপনাদের অবস্থান কি আসলে? আচ্ছা, আমি একদম শুরু থেকে আসি। সেটা হচ্ছে ওনারা বললেন যে হচ্ছে সরকারে এনসিপি 2 জন প্রতিনিধি আছে। এটা হচ্ছে একটা জিনিস দেখেন, কেউ যদি রাজনীতি করে, কেউ রাজনীতি করতে চায়, অবশ্যই তাকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার থেকে পদত্যাগ করে তারপরে তাকে রাজনীতি করতে আসতে হবে। এটা হচ্ছে মানে একদম খুব বেসিক কথা। নাহিদ ইসলাম রাজনীতি করতে চেয়েছেন, নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে এরপরে এখন রাজনীতি করতেছেন। আসিফ মাহমুদ তো তাদের ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, মানে গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। আসিফ মাহমুদ কোন রাজনীতি করবেন কি না করবেন তাকে জিজ্ঞাসা করেছে, সে বলছে যে আমি এটা পরবর্তীতে আমার কাছে যেটা ভালো মনে হবে আমি সেটা সিদ্ধান্ত নিব। মাহফুজ আলম উনি রাজনীতি করবেন কি করবেন না, কিংবা কোন দল করবেন, এটা সম্পূর্ণ তার বিষয়।
আমাদের মানে নাহিদ ইসলাম এনসিপি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এজন্য উনি একদম সরকার থেকে নেমে এসে জাস্ট রাজপথে এসে উনি এনসিপির প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি হয়েছেন। এটা একটা বিষয়। আচ্ছা, দ্বিতীয় যেটা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে একদম প্রথম দিন থেকে কিন্তু মানে আমাদের যে প্ল্যাটফর্মটা ছিল জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কিন্তু একদম প্রথম দিন থেকে এই ব্যাপারে এটা ছিলাম যে হচ্ছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আমরা প্রত্যেকটা সময় এই দাবি জানাইছি। আমরা তো শুধু আওয়ামী লীগ নিষিদ্ধে সীমাবদ্ধ ছিলাম না, আমাদের দাবি ছিল সংবিধান বাতিল করতে হবে, রাষ্ট্রপতি সরাইতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের দাবি কিন্তু ছিল 3টা এবং পরবর্তীতে এটা হলো যে জুলাই ঘোষণাপত্র সহ এই 4টা দাবিতে আমরা দীর্ঘদিন যাবত আমরা হচ্ছে রাজপথে এবং আমাদের প্রত্যেকটা সময় আমরা একই কথা বলে যাচ্ছি যে এই 4টা দাবি করতে হবে। সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, রাষ্ট্রপতির সরাইতে হবে, এরপরে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কিন্তু সরকার থেকে, আমাদের উপদেষ্টা পরিষদ থেকে আমরা মানে এই ব্যাপারে কোনো প্রকার তাদের মানে সদিচ্ছা দেখি নাই। তাদের অধিকাংশের একটা মতামত ছিল এরকম যে একটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা এই টাইপের কোনো কিছু আনার এটা তাদের চাওয়া ছিল। তা আমরা প্রত্যেকটা সময় বলেছি যে না, আমাদের যে এখন পর্যন্ত আমরা ওইটাতেই আছি যে নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান, রাষ্ট্রপতির অপসারণ এবং এই দাবি কিন্তু থেকে এখন পর্যন্ত আমরা সরি নাই। আমরা কিন্তু ওর দাবিতে আসি। জুলাই ঘোষণাপত্রের জন্য আমরা এখন পর্যন্ত রাস্তায় আসি। আমাদের একটা দাবি পূর্ণ হয়েছে, আমাদের 4টা দাবি ছিল, একটা দাবি পূর্ণ হয়েছে। আর একটা বিষয় হচ্ছে এখন যমুনা ঘেরাও যখন হলো, যমুনা ঘেরাওয়ের ব্যাপারটা আসি। যমুনা ঘেরাও কিন্তু এনসিপির কর্মসূচি হিসেবে পালন হয় নাই, এটা পালন হয়েছে হাসনাত আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উনি আহ্বায়ক ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন পুনর্গঠিত হয় তখন আহ্বায়ক ছিলেন উনি ওখানে ডাক দিয়েছেন। ওখানে শুধু এনসিপি ছিল না, ওখানে মানে অন্যান্য রাজনৈতিক দলগুলো, জামাত ইসলামী, এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা যখন এটি আহ্বান করে তখন তো এনসিপির নেতৃত্বেই বিষয়টি না এনসিপির নেতৃত্বে যদি এই আন্দোলন হবে সেখানে আন্দোলনের লিড দিত নাহিদ ইসলাম। মানে এনসিপির আলটিমেট লিডার কে? এনসিপির চিফ কে? নাহিদ ইসলাম। যে অবশ্যই সেটি নাহিদ ইসলাম আছেন, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি যে কোনো ইস্যুতে হাসনাত আব্দুল্লাহকে সবসময় অগ্রণী ভূমিকা না, হাসনাত আব্দুল্লাহ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন, এবং মানে তার একটা পরিচয় এনসিপির মানে মুখ্য সংগঠকের বাইরেও তার একটা আলাদা পরিচয় আছে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ব্যানার। সেই ব্যানারের উনিই হচ্ছে একজন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি আপনার কাছে আসতে চাই, আরেক প্রসঙ্গে চলে গেলাম, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অস্তিত্ব কোথায় আছে এখন? আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে, যেহেতু একটা বিষয় হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ম্যাক্সিমাম নেতৃত্ব যেহেতু এনসিপিতে চলে আসছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা হচ্ছে বিপ্লবীর ফোর্স হিসাবে থাকবে। এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলাম না, কিন্তু আমার মনে আছে যে নাহিদ ইসলাম বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো অস্তিত্ব নেই আজ থেকে। তারপরে উমামা ফাতেমা আবার সেটি বলেছিলেন যে না, সেটি কোনো ঠিক না, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যাপারটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা মানে অসংখ্য কমিটি যেগুলো করা হয়েছিল সেগুলো সব মানে এবং বিভিন্ন সেলগুলো করা হয়েছিল, এগুলোকে বিলুপ্ত করা হয়েছে আর কি। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বিপ্লবের যে প্ল্যাটফর্ম হিসেবে এখনো আছে, জাতীয় নাগরিক কমিটি বিপ্লবের প্ল্যাটফর্ম হিসেবে এখনো আছে। এখন মানে এই বিষয়ে এখন পর্যন্ত তারা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা কোনো সিদ্ধান্ত নেয় নাই। জি, আমাদেরকে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে আমাদেরকে আমি বললেন যে হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন এসে আমাদের সমাবেশে পানি দিয়ে গেছে আর কি, মানে পানি ছিটাই গেছে। একই জিনিসটা কিন্তু হচ্ছে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসলেন তখনও কিন্তু হচ্ছে একই জিনিসটা করেছে এবং এটা প্রত্যেকটা গভর্নমেন্টের মানে পরবর্তী যারা গভর্নমেন্টে আসবেন এবং বর্তমানে যারা গভর্নমেন্টে আসছেন তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে এই মানে এই সহায়তাটুকু করা উচিত, প্রত্যেকটা রাজনৈতিক দলকেই করা উচিত। জি, আমরাও তাই চাই যে সবার সঙ্গে একই আচরণ করা হোক, বৈষম্য যেন কোনো রাজনৈতিক বিএনপির সাথে বিএনপি না করা হয়। জি, বিএনপি যে জমায়েত। বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আলোচনায় ফিরবো।
দর্শক একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাত, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত, আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মোল্লা ফারুক এহসান। বিরতিতে যাওয়ার আগে আপনারা দুজন খুব চমৎকার কথা বলছিলেন, যার যার অবস্থান থেকে বক্তব্য তুলে ধরছিলেন। আমি ফারুক হাসানকে দিয়ে আবার শুরু করতে চাই যে দুটি বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, যে চট্টগ্রাম এবং করিডোর নিয়ে কথা বলেছেন। আরেকটি বিষয় আমি শুরুতেই বলেছিলাম যে একটি হচ্ছে কাতারকে অস্ত্র তৈরির সরঞ্জাম তৈরি করার কারখানার জন্য বাংলাদেশের থেকে আহ্বান জানানো হয়েছে। আরেকটি হচ্ছে যে সেন্ট মার্টিন নিয়ে যে একটি অস্বচ্ছতা আছে, এই অবস্থায় কি আপনাদের সেখানে আসবো। তার আগে আমাদের মোল্লা ফারুক বেশ কয়েকটি প্রশ্নের অবতারণা করেছেন ইতিমধ্যে, আমি মনে করি এগুলোর উত্তর দেওয়াটা দরকার। যেমন ধরেন যমুনার সামনে তারা বলতে চাচ্ছে যে এটা এনসিপির আন্দোলন ছিল না, দ্যাটস ফাইন। আমরাও বলি বা বলতে চাই যে আসলে এটা এনসিপির আন্দোলন ছিল না, এটা তারা প্রমাণ করুক। যেমন ধরেন সেখানে হাসনাত আবদুল্লাহ প্রথমে গিয়ে অবস্থান নিয়েছেন, এরপরে ওনাদের দলের আহ্বায়ক আমাদের নাহিদ ইসলাম বিশাল একটা বহন নিয়ে সেখানে যুক্ত হয়েছেন। এখন আমি যদি একই জায়গা থেকে তাকে প্রশ্ন করতে চাই যে সেখানে 3 মাস আগে 144 জারি করা হয়েছে পুরো যমুনা চতুর্দিকে, 144 জারি থাকা অবস্থায় হাসনাত আবদুল্লাহ দলবল নিয়ে সেখানে গিয়ে অবস্থান নিয়েছেন এবং সুন্দর করে সেখানে অবস্থান করছেন। চতুর্দিকে পুলিশ প্রোটোকল, পুলিশের কোনো মানে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মারামারি, ওই টিয়ার সেল, রাবার বুলেট কোনো কিছুই নেই, খুব আরাম পরিবেশ। এখন একই জায়গা থেকে আমি যদি তাকে প্রশ্ন করতে চাই, ঠিক ওই জায়গায় কল্পনা করুন তো হাসনাত আবদুল্লাহ বাদে ওখানে গণ অধিকার পরিষদের একটা টিম গিয়ে যদি অবস্থান নেয়, মানে যাওয়া তো দূরে থাক, মানে জাস্ট খালি ঢুকার চেষ্টা যদি করতো এই কন্টিনেন্টালের ওদিক দিয়ে বা আপনার কাকরাইলের সামনে দিয়ে, বা জামাত বা খেলাফত বা হেফাজত বা অন্য কোনো দলের কোনো টিম ঢুকতে পারতেন? আমার তো মনে হয় ওই যে কাকরাইলের যে ব্যারিকেড, ওই ব্যারিকেড ক্রস করতে চাইলেই তো ওদের গুলি মাইরা ওদের রয়ে দিত, বা ওই হোটেল কন্টিনেন্টালের ওখানে। তো সুতরাং অন্যান্য কোনো দল যেখানে যেতে পারে না সেখানে কারা যেতে পারে? অবশ্যই যারা পাওয়ারে থাকে, ক্ষমতায় থাকে। যেমন আওয়ামী লীগের আমরা দেখেছি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, ওদের জন্য কোনো বিধিনিষেধ নেই, ওরা যেখানে মন চায় চলে যেতে পারে, বিকজ তারাই পাওয়ারে, তারাই ক্ষমতায়। সুতরাং এখন তারা যেহেতু সব জায়গায় যেতে পারতেছে বিনা বাধাই, বিনা রেস্ট্রিকশনে, বিনা আপনার ঝামেলাই, সব জায়গায় যেতে পারে, এন্ট্রি করতে পারে, সুতরাং এখানে তো আসলে না বোঝার কোনো কথা নেই যে এরাই সরকার। হ্যাঁ, এখন আসেন, তারা বলতে চাচ্ছে যে এই সরকার নাকি তাদের সরকার না, যারা রয়েছে তারা নাকি এনসিপির কেউ না। আচ্ছা, আপনি একটা আমের বীজ বপন করলেন, এরপরে ওখান থেকে চারা হয়ে গাছ হলো, বড় একটা গাছে পরিণত হলো, ওই গাছটাকে আপনি কি বলে রাখবেন? কাঁঠাল গাছ নাকি ডাব গাছ? আম গাছেই বলবেন। তো এখন যে ব্যানার থেকে তারা এই সরকারে যুক্ত হয়েছেন, ওই ব্যানারটার নাম কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং ওই ব্যানার থেকেই তাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি, এরপরে জাতীয় নাগরিক পার্টি। তা আজকে যে রাজনৈতিক দলটি তারা গঠন করেছে, এই দলটি তাদের ওই ব্যানার থেকে আসছে। এবং এই দল গঠন করেছে তারা কয় তারিখ? 28 ফেব্রুয়ারি, 28 তারিখ। এর 2 দিন পরেই তাদের দলের প্রধান ঘোষণা দিলেন যে আজকের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়ক বলে আর কোনো কিছু থাকবে না, এটার অস্তিত্ব শেষ। তার মানে এটার যিনি জনক বা প্রতিষ্ঠাতা, যাই বলি না কেন, প্রধান, তিনি কিন্তু নিজেই ওই বীজটাকে গাছে পরিণত হওয়ার পরে ওটাকে ভিনিশ করেছেন। দ্যাট মিনস আজকে যারা সরকারে রয়েছে স্টিল নাও, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তারা তাহলে কথাকার? তারা দাবি করছে তারা নাকি কথাকার, তারা কি আসমান থেকে উঠে আসছে ভাই? সুতরাং আমরা এই জন্যই বলেছি যে এনসিপি গঠনের আগ পর্যন্ত তারা সত্যিকার অর্থেই ছাত্র প্রতিনিধির যে ট্যাগ, এই ট্যাগটা তারা বহন করেছিলেন। কিন্তু যেদিন তারা ওই রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করলেন, সেদিক থেকে তাদেরকে আর কোনো ধরনের ছাত্র প্রতিনিধি বলার কোনো সুযোগ নেই। তারা অ্যাবসলিউটলি এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি বা তাদের যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক সদস্য, অবশ্যই এটা একবারে আর অস্বীকারের কোনো সুযোগ নেই। তারা আরেকটি বিষয় বলার চেষ্টা করছে যে এই যে আন্দোলনে তাদের উপরে ঠান্ডা হাওয়া ছিটানো হলো, সেই একই হাওয়া বেগম খালেদা জিয়ার আগমনের দিনেও ছিটানো হয়েছে। এই দুটাকে তারা প্যারালালি একই মেকানিজমে ভাবার চেষ্টা করছে। এটা অ্যাবসলিউটলি একটা রং আপনাদের চিন্তা। দেখুন, বেগম খালেদা জিয়া যেদিন বাংলাদেশে আসবেন বা ফিরে আসবেন, তার 10 দিন আগে বিএনপি সরকার এবং প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন, লিখিত আবেদন করেছেন যে আমাদের প্রধান, দলীয় প্রধান আসবেন, আমাদের দলীয় প্রধানের নিরাপত্তার স্বার্থে আমরা আপনাদের সহযোগিতা চাই। পুলিশি সহযোগিতায় তারা তাদেরকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন তারা কিন্তু করেছে, এবং তাদের নেতাকর্মীদের
ঠান্ডা পানি ছিটানো হয়েছে, ওটা কিন্তু কোনো সরকার বিরোধী কর্মসূচি ছিল না। আর আপনাদের এটা ছিল সরকারের বিরুদ্ধে কর্মসূচি। সরকারের বিরুদ্ধে কর্মসূচিতে যখন সরকারি পৃষ্ঠপোষকতায় ঠান্ডা হাওয়া ছিটানো হয়, এখান থেকে বুঝতে বাকি থাকার কথা নয়। আর এটা বোঝার জন্য রকেট সায়েন্সেরও প্রয়োজন নেই যে সরকারি প্রেসক্রিপশনে আপনাদেরকে আপনাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই আওয়ামী নিষিদ্ধকরণের ট্রাম্প কার্ডটি জিয়ে রাখা হয়েছিল এতদিন, এবং আপনাদের এই কথিত 2 দিনের আন্দোলনের মাধ্যমে লোক দেখানো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। সুতরাং সরকার চাইলে 3 মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতেন। আর আপনাদের 2 জন প্রতিনিধি সরকার রয়েছে কেন? আপনারা এই সরকারে গিয়েছেন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আর বাংলাদেশের ছাত্র জনতা গত 5ই আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, যে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশে আর চলবে না। সুতরাং যেখানে ছাত্র জনতা গত 5ই আগস্ট রায় দিয়েছে, এই রায় লিখিতভাবে বাস্তবায়ন করতে এই সরকার কেন 10 মাস টাইম নিল? ভাই, আপনাদের 2 জন প্রতিনিধি সেখানে ছিল। এই 2 জন প্রতিনিধি বিগত 10 মাসে ক্যাবিনেট মিটিংয়ে একবারের জন্য প্রস্তাব উত্থাপন করেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব আজকে আনুষ্ঠানিকভাবে আমরা ক্যাবিনেটে তুললাম? তারা 2 জন যদি ক্যাবিনেটে প্রস্তাব তোলার পরে অন্যান্য অ্যাডভাইজাররা বিরোধিতা করতেন, আমরা সেটা দেখতে পারতাম বা দেখতাম, জনগণ দেখতো যে অমুক অমুক অ্যাডভাইজার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না। তারা এই 10 মাসে একটা বারের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের প্রপোজাল ক্যাবিনেট মিটিংয়ে তুলে নাই। তাহলে তাদেরকে এই সরকারে কেন অন্তর্ভুক্ত করা হয়েছে? তারা এই সরকারে কেন যুক্ত হয়েছে? ওই যে এসির গাড়ির হাওয়া আর ওই কারি কারি টাকা বিদেশে পাঠানোর জন্য, আর ওই গাড়ি বাড়ি ওই আত্মীয় স্বজনদের বড় বড় চেয়ারে বসানোর জন্য তাদেরকে চেয়ারে পাঠানো হয়েছে। ইতিমধ্যে মানে নানা রকম কানাঘুষা। এই যে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ সাহেব, তাকে নিয়ে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহেব সে একটা 2 দিন ধরে লেখালেখি করছেন যে এজাজ নাকি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ছিলেন, এবং এই এজাজকে কেন এখানে আসিফ মাহমুদ নিজে সুপারিশ করে তাকে এই সিটি কর্পোরেশনের প্রশাসক বানানো হয়েছে কেন? তাহলে কি এখানে অবশ্যই বড় ধরনের একটা লেনদেনের বিষয় রয়েছে। অনেকেই বলছে যে 60 কোটি টাকার বিনিময়ে নাকি এজাজকে সিটি কর্পোরেশনের প্রশাসক মানে দেওয়া হয়েছে বা চেয়ারে বসানো হয়েছে। তো এরকম নানান কানাঘুষা, এগুলো তো আমরা আসলে যখন দেখতে পাই তাদের কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের মাধ্যমে ফুটে ওঠে। জি, তো যাই হোক, আপনি যে প্রশ্নটি করেছেন আমাদের সেন্ট মার্টিন এবং কাতারের বিষয়টি, সেন্ট মার্টিনে যদি আসি, দেখুন সেন্ট মার্টিন তো বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ নাকি? তো আমার বাংলাদেশের অংশ, আমার সীমানার ভিতরে, আমার এরিয়ার ভিতরে, যেখানে আমাদের একচ্ছত্র সার্বভৌমত্ব রয়েছে, তো এইরকম এরিয়ায় আমি কেন যেতে পারবো না? ওয়াই? এই প্রশ্নের উত্তর এই সরকারকে দিতে হবে। হাসিনার আমলেও সেন্ট মার্টিন এভাবে দীর্ঘদিন বন্ধ ছিল না। আমরা ওই সময় বলতাম যে হাসিনা বিদেশিদের সাথে ওই একটা দেশ বিরোধী মানে ষড়যন্ত্রের পা দিয়ে আমাদের সেন্ট মার্টিনকে আরেকটা দেশের হাতে তুলে দিতে চাই। এরকম অনেক প্রশ্ন, অনেক কথা, অনেক আলোচনা ওই সময় হয়েছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা বলেছি জীবন দিয়ে হলেও আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা অন্য কাউকে দেব না। তো একই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে এই সরকারকে প্রশ্ন করতে পারি না যে আপনি আমাদের রক্তের বিনিময়ে আজকের এই চেয়ারে বসছেন, আমাদের রক্তের বিনিময়ে আজকে আপনি দেশের প্রধান, তা আপনি দেশের প্রধান থাকা অবস্থায় আমার দেশের জনগণ কেন সেন্ট মার্টিনে যেতে পারবে না? জি, সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে? তারা যেহেতু সরকারে রয়েছে, তাদের 2 জন প্রতিনিধি যেহেতু ইতিমধ্যে সরকারে, সুতরাং তাদেরকেও এই লায়াবিলিটি নিতে হবে, তাদেরকেও এই প্রশ্নের উত্তর জনগণের সামনে দিতে হবে যে কেন আমার দেশের জনগণ সেন্ট মার্টিনে যেতে পারবে না। সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে, কি রহস্য ওখানে লুকায়িত রয়েছে, কি ষড়যন্ত্র হচ্ছে, এটা আমরা জানতে চাই পরিষ্কারভাবে। এটি সবাই আসলে একই প্রশ্ন। ফারুক এহসান, আপনাকে বোধহয় অনেক বেশি প্রশ্ন করা হয়ে গেছে, আপনি অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে। আগে রাজনীতির কিছু প্রশ্ন। আচ্ছা, জি, প্রথমত যেটা সেটা হচ্ছে 2টা জিনিস, মানে আগে থেকে 2টা জিনিস থেকে আগে শুরু করি। সেটা হচ্ছে সেন্ট মার্টিন এবং কাতার প্রশ্ন। যেটা আমাদের করিডোর প্রশ্নে যেই কথা আমরা বলেছি, আমাদের গত 2 দিন আগে জাতীয় যুব শক্তি, যেটা যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমাদের যে সেক্রেটারি, যে আমাদের পার্টির যিনি সদস্য সচিব আক্তার হোসেন, উনি স্পষ্ট বলেছেন যে করিডোর প্রশ্নে এবং জাতীয় প্রশ্নে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা বাদে অন্য কোনোভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাদের স্ট্যান্ড হচ্ছে সেন্ট মার্টিন এবং কাতার প্রশ্নে যে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু এই 2টা মানে এটার যেহেতু ন্যাশনাল ইন্টারেস্টের একটা বিষয়। এটা হচ্ছে 1 নম্বর বিষয় আর কি। এই ক্ষেত্রে আমি হচ্ছে ভাইয়ের সাথে একমত আর কি, যে অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এরপরে সিদ্ধান্ত নিতে হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত মানে গভর্নমেন্টের যেই সার্কুলার কিংবা গভর্নমেন্টের যে আলাপ, সেটা সেই অনুযায়ী যেটা আমি
মিডিয়া থেকে যেটা বুঝলাম। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমি করতে চাই যে আপনি বলছেন আলোচনা করতে হবে অবশ্যই। আমরা এই ইস্যুটি কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে, 1-1.5 মাসেরও বেশি সময় হয়ে গেছে। এই সময়ের মধ্যে কি সরকারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আলোচনার জন্য কোনো প্রস্তাব দেওয়া আমাদের হয়েছে সাথে কি? মানে আমাদের সাথে এই ব্যাপারে কোনো প্রকার আলোচনার জন্য প্রস্তাবনা দেওয়া হয় নাই। ইভেন যখন একদম শুরুর দিকে মানে যখন করিডোর প্রশ্ন আলাপটা উঠলো, তখন কিন্তু আমাদের যুগ্ম সদস্য সচিব, যিনি আন্তর্জাতিক আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখে থাকেন, আলাউদ্দিন মোহাম্মদ ভাই এবং স্পষ্টভাবে উনি বিবৃতি দিয়েছিলেন যে অবশ্যই করিডোর প্রশ্নে যখন একদম মানে শুরুতে যখন আলাপ আসলো যে অবশ্যই রাজনৈতিক দলগুলো এবং ন্যাশনাল জাতীয় ঐক্যের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। এটা আমাদের একদম শুরু থেকে স্ট্যান্ড। কিন্তু এখন পর্যন্ত আমরা সরকার থেকে কোনো প্রকার এই ব্যাপারে কোনো মানে আলোচনার প্রস্তাব কিংবা কোনো কিছু পাই নাই। আপনাদের কি কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কি ফারুক হাসান সরকারের পক্ষ থেকে যে এই সব ইস্যু নিয়ে আলোচনার জন্য? না না না, শুধু এইসব ইস্যু কেন, আমরা তো দেখতে পাচ্ছি এই সরকার অন্যান্য ইস্যুতেও আমরা যখন অধিক মাত্রায় চাপ প্রয়োগ করি, ঠিক তখনই তারা লোক দেখানো একটা ডায়ালগের আলোচনা মানে আয়োজন করি। সেটাকে ডায়ালগ অ্যাকচুয়ালি বলা ঠিক হবে না, জাস্ট একটা সৌজন্য সাক্ষাতের মতো যে আপনারা আসবেন, হয়তো মাঝে মধ্যে চা খাওয়াই, এই চা খাওয়াই একটু 2 মিনিট সময় দেয় প্রত্যেকটা পার্টি থেকে একজন, 2 মিনিট একটু বক্তব্য রাখবেন, আর 2 মিনিটে জাস্ট খালি ওই সম্ভাষণ যেটাকে বলে এটা করেই তো শেষ হয়ে যায়। তো এটা তো অ্যাকচুয়ালি আসলে কার্যকর যে ডায়ালগের কথা বলা হচ্ছে এটা তো ডায়ালগ না। এখন দেখেন তারা তো স্টিল নাও সরকারে রয়েছে, তাদের দায়িত্ব প্রয়োজনে এই সরকারকে বাধ্য করা। যেমন ধরেন মোল্লা ফারুক খুব চমৎকারভাবে বললেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোনো আইন বা কোনো সিদ্ধান্ত এই সরকার নিতে গেলে আমরা হতে দেবো না, দ্যাটস ফাইন। তাহলে এই সরকারকে তারা কেন বাধ্য করছেন না? যেমন তাদের অলরেডি 2 জন এই সরকারের স্টিল নাও অ্যাডভাইজার, তারা যদি এই সরকারকে বাধ্য করে তারা একদম আমি একটু ইন্টারাপ্ট করি ভাই। ইউনূস সাহেব তাদের কথা শুনছেন কিনা? আমাদের একজন সাবেক অ্যাডভাইজার আছেন আমাদের পার্টিতে, কে নাম কি? নাহিদ ইসলাম। না, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এনসিপির কেউ না। ধরেন আমি একটু বলি আপনাদের, বৈষম্য বিরোধী তো ছিল নাকি? ধরেন আপ বাংলাদেশ হয়েছে না? হ্যাঁ, আপ বাংলাদেশ হয়েছে না? আচ্ছা, আপ বাংলাদেশ কি এই যে নাগরিক কমিটি থেকে হয়েছে না? এরকম হয়েছে কি হয় নাই? মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপ বাংলাদেশ তো এখনো পলিটিক্যাল পার্টি আসি ভাই আসি। আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা ছিলেন, ছাত্র শিবিরের ছিল, ছাত্র দল ছিল, তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে চলে গেছে না? গেছে তো। আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের লোক ছিল না? ছিল না? তারা আপনাদের পার্টিতে গেছে না? গেছে। তাহলে পরে আপনার কেন মনে হচ্ছে যে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরোটাই হচ্ছে এনসিপির? গেছে বলতে এখানে শুধুমাত্র যারা ফ্রন্ট লাইন লিডার ছিলেন, যেমন ধরেন শিবিরের সভাপতি সেক্রেটারি বা ওই মোটা দাগে কেন্দ্রীয় কমিটির একবারে টপ লিডার, এরকম যারা, তারা কিন্তু আসছে। বাট মোটা দাগে এই ব্যানারটা কাদের, এই ব্যানারটাকে কারা লিড দেন, এই ব্যানারটা কাদের পরিচয় পরিচিত সেটা দেখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সার্বজনীন ব্যানার ভাই। এখানে এই ব্যানার সার্বজনীন, হ্যাঁ, এখানে ছাত্র শিবির ছিল, ছাত্র দল ছিল, ছাত্র অধিকার পরিষদ ছিল, সবাই ছিল, ইভেন ছাত্রলীগও ছিল। আপনার কথার সাথে আমি একমত। এই ব্যানারটা ততক্ষণ পর্যন্ত সার্বজনীন যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন কন্টিনিউ। এই ব্যানার থেকে 3 জন উপদেষ্টা হয়েছে, সেই 3 জনের ভিতরে একজন পদত্যাগ করে এখন এনসিপি তে জয়েন করছে। আমি জাস্ট বলতে চাচ্ছি এটা সার্বজনীন ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান কন্টিনিউ ছিল। যেমন 5ই আগস্টের আগ পর্যন্ত এই ব্যানার সার্বজনীন, অর্থাৎ 5ই আগস্টের আগ পর্যন্ত বিএনপি, গণ অধিকার, জামাত সহ অন্যান্য সব দল ওই ব্যানারের নেতৃত্বে কিন্তু আমরা আন্দোলনে একবারে সক্রিয়ভাবে লড়াই করছি, কন্টিনিউ ছিল। কিন্তু 5ই আগস্টের পরেই যে যার মতো, যেমন বিএনপির মতো আন্দোলন মানে তখন রাজনীতি শুরু করছে, আমরা আমাদের মতো। কিন্তু 5ই আগস্টের পরে এটা তো সার্বজনীন নয়। এটা 5ই আগস্টের পরে শুধুমাত্র যারা এই আন্দোলনকে বা এই ব্যানারকে ধারণ করেন তাদেরই। যেমন এই বৈষম্য বিরোধী আন্দোলন বলতে কাদেরকে মানুষ চিনে, কাদের পরিচয়ে এই ব্যানারটা পরিচিত হয়েছে? সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফ, আরও এই যে নাসির বা মোটা দাগে ওদের যে ফ্রন্ট লাইন লিডার যারা, তাদের পরিচয় তো পরিচিত। সুতরাং এই ব্যানারকে আপনি যদি আফটার 5 আগস্ট চিন্তা করে থাকেন, এটা তো আপনাদের একটা বোকামি চিন্তা। আপনি এটা বিফোর 5 আগস্ট, সরকার 5ই আগস্টের আগে পরে এটা কখনোই সার্বজনীন না। সরকার মানে নাহিদ কিংবা আসিফ মাহমুদ শপথ নিয়েছেন 8 আগস্ট, 8 আগস্ট। তখন এনসিপিও তৈরি হয় না, কোনো কিছুই তৈরি হয় নাই। তৈরি কি হয়েছে বলেন, আপনি বলেন। আচ্ছা, এনসিপি তৈরি হয়নি তো, এনসিপি তৈরি হয় না, জাতীয় নাগরিক কমিটিও তৈরি হয় না, কিছু তৈরি হয় নাই। তখন তো হয়েছে, তখন তারা গেছে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, ওই ব্যানারের প্রতিনিধি হিসেবে তো তারা গেছে। আচ্ছা,
এখন আপনি বলতেছেন যে হচ্ছে এখন তারা হচ্ছে যেটা একটা সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্ম থেকে যাওয়ার পরে এখন তারা হয়ে গেছে হলো তারা আমাদের এখন আপনি বলতেছেন যে তারা এখন এনসিপির লোক হয়ে গেছে। তো এনসিপি তো স্বাভাবিক, এটা তো আপনার আহ্বায়ক আপনাদের আহ্বায়ক যে ব্যানার থেকে আপনারা পার্টি গঠন করলেন, আমি পার্টি গঠন করার পরে আপনাদের আহ্বায়কে ঘোষণা দিল যে আজকের পর থেকে আমরা যে বীজ থেকে আমাদের জন্ম হয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে নাগরিক পার্টি আসছে, সুতরাং ওটাকে আমরা বিলুপ্ত ঘোষণা করলাম। তাহলে ওই যে বিলুপ্তি যেখান থেকে হয়েছে, তো ওখান থেকে যারা উঠে আসছে এটা তো ওটাকে রিপ্রেজেন্ট করে। এখানে একটা বিষয় না আমি তো আপনাদের আরেকটি ভাই আমি আপনাদের আরেকটা ভন্ডামি ধরাই দিই। যেমন আপনারা নতুন বন্দোবস্তের কথা বলছেন, আমরা স্বাগত জানিয়েছিলাম যে বাংলাদেশের মানুষ নতুন বন্দোবস্ত চাই। এই যে দীর্ঘ 54 বছরের জরাজীর্ণ রাজনীতি, ভঙ্গুর রাজনীতি, এটা আসলে এই রাজনীতির মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন আসবে না, এটা আমরা সবাই একমত। আমরা এই দ্বিদলীয় রাজনীতি চাই না, আমরা নতুনত্ব চাই, বাংলাদেশের মানুষের নতুনত্ব চাই। বিকজ আপনাদের মাধ্যমে সেই স্বপ্নটা তারা দেখা শুরু করেছিল। আমরাও তারুণ্যের প্রতিনিধিত্ব করি, আপনারা করেন, আমাদের সবাইকে নিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে ভাবা শুরু করেছিল, কিন্তু জনগণের সেই ভাবনাটাকে আপনারা নষ্ট করে দিয়েছেন। যেমন ধরেন তারা 5ই আগস্ট সরকার পতন হলো, 8ই আগস্ট গভর্নমেন্ট ফর্ম হয়েছে, তার মানে মাঝখানে 3 দিন কিন্তু বাংলাদেশ সরকারবিহীন ছিল। এই 3 দিন বাংলাদেশের অ্যাবসুলেট পাওয়ার কার হাতে ছিল? জনগণের হাতে, ছাত্র জনতার হাতে। মোটা দাগে এটা যদি আমি বলতে চাই, তাদের হাতে পাওয়ারটা ছিল, যারা এই আন্দোলনে লিড দিয়েছেন। তাহলে এই যে মাঝখানে 3 দিন অ্যাবসুলেট পাওয়ারের মালিক ছিল তারা। এখন আমার প্রশ্ন, আপনি 3 দিন অ্যাবসুলেট পাওয়ার হোল্ড করেছেন, করার পরে 8 তারিখে সরকার গঠন হলো, সেই সরকারে আপনাদের 3 জন প্রতিনিধি যুক্ত হলেন, ফাইন। যুক্ত হওয়ার পরে আপনারা শপথ নিলেন কোন সংবিধানের আন্ডারে? ওই যে রেখে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার সংবিধান, ওই সংবিধানের আন্ডারে আপনি ওথ নিলেন, শপথ নিলেন। নেওয়ার পরে 5 দিন পরে আপনি ঘোষণা দিচ্ছেন আমরা এই সংবিধান মানি না, এই সংবিধান ফেলে দিতে হবে, এই সংবিধান হবে না, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই এরকম ভোগাস কথা কেন বলেন? আপনাদের পার্টির আহ্বায়ক আজকের নাহিদ ইসলাম 3ই আগস্ট শহীদ মিনারে ঘোষণা দিয়েছিল এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিলাম, এই সংবিধানের আন্ডারে দেশ চলবে না, পরিষ্কার ঘোষণা দিয়েছিল। আমি সেখানে নিজে উপস্থিত ছিলাম তার পাশে শহীদ মিনারে। তাহলে 3ই আগস্ট আপনাদের পার্টির আহ্বায়ক যে সংবিধান ছুঁড়ে ফেলে দিল, তারপরে বিপ্লব হলো, বাংলাদেশকে আমরা দ্বিতীয়বার ফ্যাসিবাদ মুক্ত করলাম, মানে দ্বিতীয়বার স্বাধীন করলাম বাংলাদেশকে, ফ্যাসিবাদ মুক্ত হলো বাংলাদেশ। এরপরে 8 তারিখে সরকার গঠনের সময় আপনাদের সেই একই ব্যক্তি নাহিদ, সে তখন আহ্বায়ক হয় নাই বা পার্টিও হয় নাই, বাট সে তো তখন এই আন্দোলনের একবারে লিডিং ফোর্স, নাম্বার 1 ব্যক্তি নাকি? তাহলে তার কি মনে ছিল না যে আমি নাহিদ কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে সেই 3ই আগস্ট এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছিলাম? তাহলে যে সংবিধান আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছি, সেই সংবিধান ডাস্টবিন থেকে তুলে এনে তার হাতে হাত রেখে বা তার উপরে হাত রেখে আমি কিভাবে ওত নিচ্ছি? এটা কি স্ববিরোধিতা নয়? এটা কি নিজের সাথে মুনাফিকি নয়? জনগণের সাথে প্রতারণা নয়? সে তো 8ই আগস্ট প্রতারণা করেছে, এরপরে ওই সংবিধানের উপরে হাত রেখে সরকারও গঠন করেছে, ভালো কথা। এরপরে আপনারা 15 দিন পরে এসে আবার বলছেন এই সংবিধান হবে না, এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, নতুন করে সংবিধান লিখতে হবে। ভাই 8 তারিখে মনে ছিল না? আপনারা কেন 8 তারিখে এই সরকারকে বাধ্য করলেন না, বা সরকার গঠনের আগে কেন সিদ্ধান্ত নিলেন না যে এই সংবিধান দিয়ে সরকার গঠন হতে পারে না, আমরা প্রয়োজনে নতুন সংবিধান গঠন করে তারপরে সরকার গঠন করব, বা অন্য কোনো মেকানিজমে শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা শপথ নেব? এটা কেন করতে পারলেন না? এখন বলতে পারেন ওই সময় বিএনপি চাই নাই। আরে ভাই বিএনপি না চাক, বিএনপি কি বাংলাদেশ নাকি? কিংবা বিএনপি কি সবকিছু নাকি? আর এই সরকার গঠন হলো কি এই সরকার বিএনপির? তাহলে বিএনপি হাতে সরকার তুলে দেন, আপনারা বের হয়ে যান। আসিফ আর ওই মাহফুজকে বলেন সরকার থেকে পদত্যাগ করো, আর সরকারকে বিএনপি হাতে তুলে দাও নাকি? ভাই সরকার তো বিএনপিরও না, জামাতের না, গণ অধিকারও না, ওরা বলছে ওদেরও না, তাহলে অ্যাবসলিউটলি ফাইন। আমাদেরও প্রতিনিধিত্ব নেই, তোমরাও বলো আসিফ নাহিদকে কি বলে মাহফুজকে চলে আসতে বলো পদত্যাগ করে, আমি আন্দোলন করে সরকারকে বাধ্য করো সিদ্ধান্ত নিতে। কেন করছো না সেটা? জি আমি ফারুক হাসানের কাছে জানতে চাই, জনগণকে ধোঁকাবাজির মধ্যে রাখা যাবে না ভাই, ক্লিয়ার কাট রাজনীতি করলে নতুন বন্দোবস্ত হাজির করতে হবে। কি আসলে আপনাদের? আচ্ছা প্রথমত আসি, একদম শুরু থেকে আসি। সেটা হচ্ছে আমরা একদম হচ্ছে শুরু যেটা হলো 5ই আগস্টে হাসিনা পালাই গেল, এরপরে 6ই আগস্ট আমাদের অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো। 7ই আগস্টে হচ্ছে সেই অ্যাটর্নি জেনারেল মানে বিএনপির যিনি মানবাধিকার সম্পাদক ছিলেন তিনি অ্যাটর্নি জেনারেল হলেন। হওয়ার পরে 7ই আগস্ট একটা হলো মানে পিটিশন দায়ের করা হলো, 7ই আগস্টে একটা রায় হলো, সেই রায়ের আন্ডারে 8ই আগস্টে সরকার গঠন হলো। তৎকালীন যিনি অ্যাটর্নি জেনারেল তার হচ্ছে তিনি পিটিশন দায়ের করেছিলেন সেই আলোকে আর কি, তিনি যা চেয়েছিলেন সেই আলোকে আর কি। এটা হচ্ছে একদম শুরুর দিনটা দায়িত্বে আসি। উনি বারবার বলতে চাচ্ছেন যে হচ্ছে এনসিপি মানে নাই কি আমাদের আসিফ মাহফুজ কেন পদত্যাগ করছে না, এই আলাপটা বারবার উনি মানে ঘুরে ফিরে ওই এক জায়গাতে আসতে যাচ্ছেন আর কি। আসিফ মাহমুদের একটা পরিচয় আছে, কিন্তু আসিফ মাহমুদ ওনাদের পার্টিতে ছিলেন,
ওনাদের পার্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেটা সভাপতি 2 বছর আগে ছিল ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। আন্দোলনের সময় কি সে আমাদের না, পার্টি থেকে রিপ্রেজেন্ট করছে? আচ্ছা না, ছিলেন কি ছিলেন না? ছিল। আচ্ছা ছিল, অস্বীকার তো করছেন। আচ্ছা তো মানে আপনার সাথে তো রাজনীতি করছে শুরু থেকে করছে। হ্যাঁ, আপনাদের সাথে তো নাহিদও রাজনীতি করছে। আপনাদের সাথে তো নাহিদও করছে আমাদের আপনাদের সাথে তো রাজনীতি করছে। নাহিদও করছে, আক্তারও করছে, সবার কথাই বলে। আচ্ছা, আপনাদের সাথে তো রাজনীতি করছে। হ্যাঁ, করছে। আচ্ছা, করছে। আপনাদের পার্টির সভাপতি সেক্রেটারি দুজনেই করছে। আচ্ছা, ঠিক আছে। এখন একটু আমি আসি, উনি মানে এর আগেও সম্ভবত যতবার এই ব্যাপারটা এসছে ততবার হচ্ছে ইভেন আসিফ মাহমুদ এটা বলছেন যে ওনার পরবর্তীতে যদি মনে হয় মানে মানে ছাত্র জনতার যে দল সেই দলে কেন তার যাওয়া লাগবে, মানে অন্যান্য রাজনৈতিক দল যদি তার ভালো মনে হয় সেখানে সে যাইতে পারে, ইভেন তাদের দলও সে আসতে পারে। এটা কোনো 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 হচ্ছে এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই যে অমুক দল তো অমুক দলে যাইতে পারবে না, এটা তো বাধা ধরার কোনো নিয়ম নাই। যে কোনো দলে যাইতে পারে, যে কোনো মানুষ দল চেঞ্জ করতেই পারে, এটা তো কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা কেন হচ্ছে একদম আমি প্রথমে যেই আলাপটা দিলাম সেটা হচ্ছে যে মানে আসলে গভর্নমেন্টটা কিভাবে ফর্মড হয়েছে ওইটা, মানে আপনি যদি বলেন যে হচ্ছে হাসিনা চলে যাওয়ার পরে সবার আগে যে কাজটা হয়েছে সেটা কিন্তু একজন অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপির যে মানবাধিকার সম্পাদক ছিলেন তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা হচ্ছে সরকার গঠনের আগে প্রথম যে কাজটা হয়েছে এবং সেই আলোকেই কিন্তু সরকার গঠিত হয়েছে। মানে এখন প্রশ্নটা হইতে পারে যে হ্যাঁ মানে আমরা কেন এটা কেন বিপ্লবী সরকার হইলো না? বিপ্লবী সরকার হওয়ার তো একদম মানে ওই যখন আপনি হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে মানে সংবিধানের আন্ডারে একটা হচ্ছে একজন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিবেন যে এই প্রসেসিং এর ভিতর দিয়ে, এবং একজন মানে উনি যিনি বিএনপির মানবাধিকার সম্পাদক ছিলেন উনি 6 তারিখেই পদত্যাগ করছেন এবং 6 তারিখে উনি অ্যাটর্নি জেনারেল হিসেবে শপথ নিয়েছেন আর কি। আচ্ছা, তো মোটামুটি তো এটা তো 6 তারিখে নির্ধারণ হয়ে গেছে যে আসলে সরকার আসলে কিভাবে গঠিত হবে। আমরা কেন নতুন সংবিধানের কথা বলছি? আমরা নতুন সংবিধানের কথা বলছি এজন্য যে আমরা সবসময় বলতাম যে হচ্ছে লাখো শহীদের রক্তে কেনার দেশটা কারো বাপের না। আমরা যে এক ব্যক্তির যে শাসনের কথা, শাসন যেটা আমরা দেখেছি। মোল্লা ফারুক, আমি শেষ করি ভাই, আমি একটু শেষ করতে দেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে স্বপ্নগুলো দেখেছিলাম যে হচ্ছে একজনের শাসন না বহুজনের শাসন হবে, গণতন্ত্র আসবে, এই গণতন্ত্রের জন্য সব থেকে বাজে যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন যদি থাকে, মানে আমরা যে স্বপ্ন দেখি যে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি, যেটা আমরা যে স্বপ্ন দেখি যে হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, যেটা এটা প্রত্যেকটা জায়গাতেই আমরা বাধাপ্রাপ্ত হবো যদি এই সংবিধান থাকে। এটা আমাদের দলীয় দাবি, এটা আমাদের দলীয় ম্যান্ডেট যে আমরা একটা নতুন সংবিধান বাংলাদেশের মানুষকে উপহার দিব। এটা হচ্ছে, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে প্রশ্নটা ছিল, আমরা তো আগেও বলছি যে আসলে দেখেন উনি হয়তোবা ক্যাবিনেটের খবর পাইতে পারেন, ওনার লোকজন থাকতে পারে, বাট আমাদের তো লোকজন নাই। তো ক্যাবিনেটে আমার এটা হলো মানে বিভিন্ন পত্র পত্রিকাতে শোনা। মোল্লা ফারুক, আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি বলেন, অসুবিধা নেই। যেমন ধরেন নতুন সংবিধান প্রয়োজন, এটা কিন্তু আমরা কেউই দ্বিমত না। আমি নিজেও বলি যে বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধানের আন্ডারে আসলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়, বিকজ আমাদের এখন নতুন সংবিধান দরকার। আপনারাও চান। এখন আমার প্রশ্ন, এই যে নতুন সংবিধান প্রয়োজন, এটা কি আপনাদের ওই 8ই আগস্ট সরকার গঠনের পরে হুঁশ হয়েছে? মানে আগে মনে ছিল না? যখন আপনারা সরকার গঠন করেন এই তখন এই সংবিধানের আন্ডারে ওত নিলেন? মানে প্রশ্নটা আমি এই জায়গায় করতে চাই। তখন আপনারা কেন বললেন না যে এই সংবিধানের উপরে হাত রেখে আমরা শপথ নেব না, আমাদের নতুন সংবিধান দরকার? ওই সময় কিন্তু অ্যাবসলিউট পাওয়ার আপনাদের, আমি আবার বলছি, ওই সময় বিএনপি চাইলেও কিচ্ছু করতে পারতো না। ভাই 6 তারিখে বিএনপি অলরেডি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে দিয়েছে। আমি আসি। হ্যাঁ, 6 তারিখে বিএনপি অলরেডি এটা ব্লেমিং হবে। ধরেন বিএনপির অনেক মানে ধরেন যে নানাবিধ কি বলে ওই আপনার খারাপ খবর রয়েছে, এটা আমি অস্বীকার করবো না, কিন্তু এই জায়গাতে যদি আপনি একটা কথা বলতে চান যে না এটা বিএনপি একবারে দখল করে নিয়েছে, বিষয়টা এমন না। আপনি কি ওই সময় ওই অ্যাটর্নি জেনারেল আমাদের কি নাম ভাইয়ের, আসাদ ভাইয়ের বাইরে আপনি কি প্রপোজ করছিলেন যে না এই যে আমরা অমুক অমুকের নাম প্রপোজ করলাম, তাদের মধ্যে থেকে একজনকে অ্যাটর্নি জেনারেল বানান? আপনি তো প্রস্তাবনাই করেন নাই। তো যার নামটা আসছে সেই হয়েছে, এমন কোনো ব্যক্তি না। আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে, আমাদেরকে শেষ করতে হবে। এই আলোচনা, তর্ক বিতর্ক হয়তো চলতেই থাকবে, হয়তো আগামী কোনো দিন আপনাদের দুজনকে একসঙ্গে পাবো, তখন হয়তো আলোচনা করা যাবে আর কি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।